আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করছি ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরমাণুর গঠন। পরমাণুর গঠন খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সে সম্পর্কে কিছু আলোচনা আজকে আমি করব। তো পরমাণু কি? পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা। পদার্থ মানে আমরা জানি পদার্থ সাধারণত মৌলিক, যৌগিক, মিশ্র হয়। তো মৌলিক পদার্থ কটা? মৌলিক পদার্থ তোমরা জেনে রাখবে 118টি মৌলিক পদার্থ আছে। তো এই যে 118টি মৌলিক পদার্থ আছে, প্রত্যেকটা পদার্থের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা কিন্তু পরমাণু। প্রত্যেকটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু। পরমাণু সম্পর্কে প্রথম লিখিতভাবে বক্তব্য দেন বিজ্ঞানী জন ডাল্টন, সেটা 1808 সাল, যেটা আমরা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। তো জন ডাল্টন কিন্তু বলেছিলেন পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু, এবং প্রত্যেকটা মৌলিক পদার্থের আলাদা আলাদা পরমাণু হবে, এবং যদি পদার্থ চেঞ্জ হয় তার পরমাণু কিন্তু ভিন্ন হবে। তো ডাল্টনের বক্তব্যগুলো ডাল্টনের পরমাণুবাদ বলে পরিচিতি পেয়েছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয় 1808 সাল। তো এখন তোমরা জানো 2020, এই দীর্ঘ সময়ের মধ্যে পরমাণু বিজ্ঞান অনেকটাই এগিয়েছে, এবং সেখানে কিন্তু ডাল্টনের পরমাণুবাদ অনেক পরিমার্জন এবং পরিবর্ধন হয়েছে ডাল্টনের পরমাণুবাদে। তো পরমাণু বিজ্ঞানে গবেষণার জোয়ার আসে মোটামুটি 19বিংশ শতাব্দীর শেষের দিকে, এবং পরমাণুর ক্ষেত্রে আরও কণা আবিষ্কার হয়। সে জানো তোমরা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণুর মধ্যে মূলত 3টি কণা থাকে। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনের আবিষ্কারক হিসেবে আমরা বিজ্ঞানী জে টমসনকে ক্রেডিট দিয়েছি। জে টমসন 1897 সাল। পরমাণুর ইলেকট্রনকে আমরা এইভাবে লিখি ই, ইলেকট্রন নেগেটিভ আধানযুক্ত এবং ভর নেগলিজেবল, ঠিক আছে। প্রোটনের আবিষ্কারক হিসাবে আমরা রাদারফোর্ডকে নাম মনে করতে পারি। রাদারফোর্ড, মোটামুটি সেটা 1911 সাল। এবং নিউট্রন আবিষ্কার হয় 1932 সালে। কি আবিষ্কার করেছে? বিজ্ঞানী স্যাডউইক। এবং নিউট্রন হচ্ছে এইভাবে আমরা নিউট্রনকে প্রকাশ করতে পারি। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন 3টা হলো পদার্থের ক্ষুদ্রতম মৌলিক কণা। তো পদার্থের এই ক্ষুদ্রতম মৌলিক কণা, তো এদের আগে অর্থাৎ জে টমসন, তারপরে রাদারফোর্ড বা বিজ্ঞানী স্যাডউইক, এদের আগেও কিন্তু প্রাচীনকালেও কিন্তু গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস, তারপরে ভারতীয় দার্শনিক কনাদ পরমাণুর ক্ষুদ্রতম কণা সম্পর্কে কিন্তু বলে গেছেন। কেমন? তো যাই হোক, তো পরমাণুর যে ক্ষুদ্রতম 3টি কণা, এদের মধ্যে তুলনাটা আমরা জেনে নিই। পরমাণুর ক্ষুদ্রতম কণা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনের কিন্তু চার্জ 1 একক ঋণাত্মক, প্রোটনের চার্জ বা আধান 1 একক ধনাত্মক, এবং নিউট্রনের চার্জ হচ্ছে চার্জ নেই। নিউট্রন হলো চার্জবিহীন কণা বা আধানবিহীন কণা। এবং ইলেকট্রন বা প্রোটনের চার্জের মানটা কত তোমরা জানো কি? মানটা যদি আমি লিখি 1.6 ইন্টু 10⁻⁻19, 19 কুলম্ব এককে বললাম, কুলম্ব এককে ইলেকট্রনের আধান হচ্ছে এটা। ইলেকট্রন নেগেটিভ, সেই জন্য চার্জ বা আধানটাকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করতে পারি। আর প্রোটনের চার্জ কিন্তু একদম সেম হবে, শুধু মাইনাসটা হবে প্লাস। আর নিউট্রনের কোনো চার্জ নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে কুলম্ব এককে আমরা বললাম ইলেকট্রনের চার্জ। আর ভর সাধারণত ইলেকট্রনের ভর নগণ্য। ইলেকট্রনের ভর মোটামুটি তোমরা মনে রাখতে পারো 0.005488 AMU, অ্যাটমিক মাস ইউনিট। তোমরা জানো পরমাণুর বা ক্ষুদ্রতম কণাগুলোর ভর মাপার জন্য AMU একক ব্যবহার করা হয়। 0.000548 AMU, খুবই কম। এবং প্রোটন ও নিউট্রনের ভর কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি। প্রোটন আর নিউট্রনের ভর প্রায় কাছাকাছি, ঠিক আছে। প্রোটন আর নিউট্রনের ভর কাছাকাছি। তো ইলেকট্রনের ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি, ঠিক আছে, গ্রামে যদি প্রকাশ করি, এর মানটা মোটামুটি 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। কেমন? ইলেকট্রনের ভর। আর প্রোটনের ভরটা অনেক বেশি। প্রোটনের ভরটা 1.67
0.25 ইন্টু 10⁻⁻24, ঠিক আছে। আর নিউট্রনের ভরটা 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। প্রোটন আর নিউট্রনের ভরটা প্রায় সমান। তো এদের আবিষ্কারকের কথা বললাম, তো এদের ভরের কথা বললাম, এদের আধানের কথা বললাম, এবং এরা কিভাবে এদেরকে প্রকাশ করা হয় সেটাও আমি বললাম, ইলেকট্রন প্রোটন নিউট্রনকে। এবং সঙ্গে সঙ্গে আমি এটাও বলে রাখি এরা কে কোথায় থাকে। তোমরা জানো যে পরমাণুর একেবারে কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। কি থাকে? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসে যে দুটো কণা থাকে, অর্থাৎ এই দুটো কণা পি আর এন, এদেরকে বলা হয় হচ্ছে, এই দুটো কণা নিউক্লিয়াসে একসঙ্গে থাকে, এদেরকে বলে নিউক্লিয়ন, ঠিক আছে। নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়ন কি? নিউক্লিয়ন হলো প্রোটন আর নিউট্রনকে একসঙ্গে বলা হচ্ছে নিউক্লিয়ন। আর নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কতগুলো কক্ষপথ রয়েছে, যেটা এই কক্ষপথগুলোর কথা প্রথম দিয়েছেন বিজ্ঞানী নিলস বোর। বলেছেন যে এগুলোকে আমরা বলি ইলেকট্রনীয় স্থায়ী কক্ষপথ। এই কক্ষপথগুলোকে নামকরণ করা হয়েছে কে কক্ষপথ, এল, এম, এন, এইভাবে মোটামুটি ম্যাক্সিমাম 7টা, অর্থাৎ সর্বোচ্চ 7টা কক্ষপথ থাকতে পারে। এই কক্ষপথগুলোতে কি রয়েছে? ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে আমরা জানি পরমাণুর ক্ষুদ্রতম 3টা কণার মধ্যে প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসে থাকছে, যাদেরকে আমরা বলছি নিউক্লিয়ন। আর ইলেকট্রন বিভিন্ন কক্ষপথগুলোতে ঘুরছে। এবং প্রথম কক্ষপথটা, অর্থাৎ নিউক্লিয়াসের সবচেয়ে কাছের কক্ষপথ কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, এইরকম ভাবে চলছে। তো এবার আমরা জানবো কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে। কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে সে প্রসঙ্গে বিজ্ঞানী নিলস বোর একটা ছোট্ট সূত্র দিয়েছেন, সেটা হলো হচ্ছে 2n² সূত্র। কেমন? 2n²। সেটা কি জিনিস? তোমরা n এর মান 1 বসালে কত হচ্ছে দেখো, 2 × 1², দ্যাট ইজ 2 × 1², 2। তাহলে বলেছে প্রথম কক্ষে সর্বোচ্চ 2 ইলেকট্রন থাকবে, ঠিক আছে। অর্থাৎ কোন কক্ষে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকবে সেটাই বলা হয়েছে এটা দিয়ে। কিন্তু তার কিছু ব্যতিক্রম আছে, সেটাও আমাদের জানতে হবে। দ্বিতীয় কক্ষে সর্বোচ্চ কত? 2 × 2², অর্থাৎ এল এর সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 8, ঠিক আছে। আর তৃতীয় এন এর জায়গায় যদি 3 বসাও তাহলে হচ্ছে, তার মানে কে কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন, কে কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন 2, হ্যাঁ, এল কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন 8, হ্যাঁ, এম কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন দেখো 2 × 3², 18, কেমন। আর হচ্ছে এন কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন 2 × 4², দ্যাট ইজ 32। তবে এটাও বলা আছে যে সবচেয়ে বাইরের কক্ষে কিন্তু 8টার বেশি ইলেকট্রন থাকবে না, বা তার ভেতরের কক্ষে 18টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এটা আমরা পরবর্তীতে উদাহরণ সহ ডিটেলসে আলোচনা করব। তাহলে পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং এই 3টা কণার তুলনা আমরা করলাম, এবং সঙ্গে সঙ্গে আমরা জানলাম যে নিউক্লিয়ন কি, এবং নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো রয়েছে তাকে কি বলে বললাম? স্থায়ী কক্ষপথ, ঠিক আছে। সেখানে এই ইলেকট্রনগুলো কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা আলোচনা করলাম। তাহলে এবার যদি একটা উদাহরণ দিয়ে বলি, দেখো মনে করো অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 8। পারমাণবিক ক্রমাঙ্ক কি প্রসঙ্গে বলে রাখি, পারমাণবিক ক্রমাঙ্ক হলো প্রত্যেকটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে সেটাই কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক। মনে রাখবে পারমাণবিক ক্রমাঙ্ক, মনে থাকবে পারমাণবিক 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 সংখ্যাও বলা হয় একে, কেমন? পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক, অর্থাৎ কোনো পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে। তো অক্সিজেন 8, তাহলে 8টা যদি প্রোটন থাকে দেখা গেছে ইলেকট্রনও 8ই হবে, কারণ আমরা জানি পরমাণু নিউট্রাল বা প্রসম হয়। পরমাণু প্রসম কেন হয়? সমসংখ্যক ইলেকট্রন এবং সমসংখ্যক প্রোটন থাকে, আর ইলেকট্রন আর প্রোটনের আধান সমান আমি বলেছি, তো ওই জন্য কিন্তু পরমাণু নিস্তরিত হয়। তাহলে অক্সিজেনের মধ্যে 8টা প্রোটন 8টা ইলেকট্রন রয়েছে, তাহলে এটা হচ্ছে কে কক্ষে 2টো ইলেকট্রন রয়েছে, আর তারপরে এল কক্ষে রয়েছে 6টা ইলেকট্রন, ঠিক আছে। আবার যদি তোমাকে আরেকটা উদাহরণ দিতে পারি, ক্লোরিন। ক্লোরিন 17, তাহলে কোন কক্ষে কটা ইলেকট্রন রয়েছে তোমরা বের করতে পারবে। প্রথম কক্ষে সর্বাধিক 2টো, তারপরে 2n² ফর্মুলাতে ফেলো, তাহলে দেখো 8টা, এবং তৃতীয় কক্ষে রয়েছে 7টা। তাহলে কোনো পরমাণুর কোন কক্ষে কটা ইলেকট্রন থাকছে সেটা কিন্তু তোমরা বের করতে পারছো। তাহলে পারমাণবিক সংখ্যা বোঝার পর তোমাদেরকে আমি এরপরে বোঝাবো ভর সংখ্যা। কি বোঝাবো? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যাটা কি জিনিস একটু দেখলাম। ভর সংখ্যা, ভর সংখ্যা কোনো একটা পরমাণুর মধ্যে
প্রোটন ও নিউট্রন, মোট প্রোটন ও নিউট্রনের সংখ্যাকেই আমরা বলছি ভর সংখ্যা। ঠিক আছে, আমি উদাহরণ দিয়ে বলবো। যেমন এই উদাহরণটাই যদি তোমরা খেয়াল করো, ক্লোরিন পারমাণবিক ক্রমাঙ্ক 17, অর্থাৎ প্রোটন সংখ্যা 17, কিন্তু এর ভর সংখ্যা কিন্তু 35। ভর সংখ্যা 35 মানে, তার মানে এর মধ্যে প্রোটন আর নিউট্রন মিলে 35। তাহলে প্রোটন আর নিউট্রন মিলে যদি 35 হয়, তাহলে প্রোটন 17, তাহলে তোমরা নিউট্রন বের করতে পারবে, তাই কি না? তো তোমরা এইভাবে কিন্তু নিউট্রন বের করতে পারবে। তো আমরা আরো কয়েকটা উদাহরণ দেই, এগুলো মুছে দিই আমি। যেমন দেখো, তোমাকে যদি এবার জানতে চাওয়া হয়, একটা পরমাণু লিখলাম ইউরেনিয়াম 92 235। তোমরা দেখতে পাচ্ছ সবাই, ইউরেনিয়াম পরমাণু। এই ইউরেনিয়াম পরমাণুতে তোমাকে যদি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন বের করতে দেয়, তোমরা নিশ্চয়ই পারবে। তো উপরে যেটা থাকবে সেটাকে কি বলেছি? ভর সংখ্যা, ঠিক আছে? আর নিচে যেটা থাকবে ওটাকে বলছি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তাহলে এটা ভর সংখ্যা কি আবার বলেছি? প্রোটন আর নিউট্রন মিলে। তাহলে নিচেরটা কি? নিচেরটা হলো পরমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা 92 হবে, কেমন? আর এর মধ্যে যেহেতু কোনো আধান নেই, তাহলে ইলেকট্রনও 92ই হবে। আর আর এটা প্রোটন আর নিউট্রন মোট 235, তাহলে 235 থেকে 92 যদি আমি বিয়োগ করি, তাহলে কিন্তু আমি পেয়ে যাব তোমাদের নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা কত হবে দেখো হিসেব করে, তাহলে আমাদের হবে এখানে 143, 143। তাহলে এইভাবে যে কোনো পরমাণু দিলে তোমরা তার মধ্যে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন বের করতে পারবে, ঠিক আছে? বা তোমাদের এর সাধারণত এত বড় হয়তো দেবে না, ছোট ছোট অর্থাৎ কম ভর সম্পন্ন পরমাণুগুলো দিতে পারে। তবে যাই দিক না কেন, রুলটা কিন্তু একই থাকছে, ঠিক আছে? তো এইবার আমরা জানলাম পরমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, তারপরে জানলাম ভর সংখ্যা। এবার তোমাদেরকে বলবো আমি তিনটা জিনিস বলবো, খুব ইম্পর্টেন্ট জিনিস ক্লাস 9-এর পরমাণু গঠনে: আইসোটোপ, আইসোবার, আইসোটোন। ভালো করে বুঝবে, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। আইসোটোপ কি জিনিস বলো তো? আইসোটোপ, আইসোবার, আইসোটোন। দেখো আমি একটা জিনিস লিখছি, দেখো এখানে H11, H12, H13। লক্ষ্য করে দেখো, তিনটাই কিন্তু হাইড্রোজেন পরমাণু। এদের দেখো পারমাণবিক ক্রমাঙ্কগুলো সেম, কিন্তু ভর সংখ্যা আলাদা। তাহলে ভর সংখ্যা আলাদা কেন? কারণ এদের নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্য। নিউট্রন সংখ্যা বেশি। এটা সাধারণ হাইড্রোজেন, এটাকে আমরা বলছি প্রোটিয়াম। কি বলছি? প্রোটিয়াম। এটাকে ভারী হাইড্রোজেন বলছি ডয়টেরিয়াম, আর এটাকে আমরা বলছি ট্রিটিয়াম, কেমন? তো এর মধ্যে সবগুলোর মধ্যে একটা করে প্রোটন এবং একটা ইলেকট্রন রয়েছে। এর মধ্যে নিউট্রন নেই, এর মধ্যে নিউট্রন একটা, আর এর মধ্যে রয়েছে নিউট্রন দুটো, কেমন? এর মধ্যে নিউট্রন রয়েছে দুটো। তাহলে এরা পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক। কি বলবো? আইসোটোপ বা সমস্থানিক। তাহলে আইসোটোপগুলোর মধ্যে কি হয়? পারমাণবিক সংখ্যা একই হয়, কিন্তু ভর সংখ্যা কিন্তু ভিন্ন হয়, ঠিক আছে? ভর সংখ্যা কিন্তু ভিন্ন হয়, এটা তোমরা খেয়াল রাখবে। আর আইসোবার কোনগুলো? আইসোবার যেমন ধরো উদাহরণ দিয়ে বলি, ক্যালসিয়াম 2040, আবার আমি লিখলাম আর্গন 1840। এই দুটো পরমাণু যদি তোমরা লক্ষ্য করো, দেখো দুটো ভিন্ন মৌলের পরমাণু। তবে আমি বলে নিই, আইসোটোপ কিন্তু সেম মৌলের হবে, ঠিক আছে? আর আইসোবার আলাদা আলাদা মৌলের হবে, কারণ আইসোবারের ভর সংখ্যা সেম, পারমাণবিক সংখ্যা আলাদা। মনে থাকবে, আইসোবার মানে যে সমস্ত পরমাণুগুলোর মধ্যে ভর সংখ্যা একই থাকছে কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি হচ্ছে আইসোবার, ঠিক আছে? আইসোবারগুলো, তাহলে এখানে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বের করতে পারবো আমরা, কারণ নিচেরটা হলো প্রোটন সংখ্যা আর সেটাই ইলেকট্রন সংখ্যা, আর উপরটা থেকে নিচেরটা বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি নিউট্রন সংখ্যা। এরপরে আইসোটোপ এবং আইসোবার হয়ে গেল। এবার আমরা তো বলবো আইসোটোন। তাহলে এটা কি করলাম? এটা পড়লাম আইসোটোপ, কেমন? আইসোটোপকে আমরা বলছি সমস্থানিক, আর এটাকে বলছি আমরা আইসোবার। আবার আমরা পড়বো এবার আইসোটোন, কেমন? আইসোটোন। আইসোটোন কিরকম দেখো, দুটো পরমাণু নিচ্ছি আমি এখানে, দেখো তোমরা দেখো দেখো উপরেরটাও আলাদা, নিচেরটাও আলাদা, অর্থাৎ পারমাণবিক সংখ্যাও মেলেনি, ভর সংখ্যাও মেলেনি, তবে মিলেছে কি? বিয়োগ ফলটা সেম আছে। লক্ষ্য করে দেখো, 31 - 15 16, আবার 32 - 16 16,
অর্থাৎ এই দুটোর মধ্যে নিউট্রন সংখ্যা এক। নিউট্রন সংখ্যা যদি এক হয় তাহলে আমরা কি বলবো সেটাকে আইসোটোন। মনে থাকবে, আইসোটোপ, আইসোবার, আইসোটোন।